প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে রায় মার্টিন প্রশ্নচিত্রা 2024 সালে তোমাদের তৃতীয় যে পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 5 এই 5 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নম্বর 299, সেখানে গ্রুপ এ, বি এবং সি এই তিনটে গ্রুপের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো। অর্থাৎ এখানে এমসিকিউ, এসকিউ টাইপসের প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন মানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করবো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। তো দেখো, আজকে আমাদের যে 5 নম্বর স্কুল, সেই 5 নম্বর স্কুলে প্রথমে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো দেওয়া হয়েছে গ্রুপ এ এর মধ্যে 13টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। সেই এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আমরা আলোচনা করবো। 13টা এমসিকিউ টাইপ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নমান 1 নম্বর করে, টোটাল 13 নম্বর। প্রথম প্রশ্ন বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, এইচ গভীরতায় ডি ঘনত্বের তরলের অভ্যন্তরে চাপ পি হলে পি সমান সমান কত? তো এটা হবে অপশান বি অর্থাৎ এইচ ডিজি। তো এটা হয়ে গেল। এরপরে প্রশ্ন আছে কি দেখো, পরমাণু নিউক্লিয়াস স্থায়ী হয় যে বলের প্রভাবে, সেটি হলো নিউক্লিয় বল, অপশান এ। তারপরে প্রশ্ন, মাত্রাহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হলো, মাত্রাহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হলো, এটা হবে ঘনকোণ। তারপরে আছে কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে তার গতিশক্তি হবে, কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে তার গতিশক্তি হবে, এখানে হবে কত গুণ? 4 গুণ। এরপরে প্রশ্ন কি আছে, এসআইতে ঘর্ষণ বলের একক হলো, এসআইতে ঘর্ষণ বলের একক হলো কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে আছে জলের ঘনত্ব 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত হ্রাস করলে, এখানে যে অপশন আছে ঘনত্ব বৃদ্ধি পায়, ঘনত্ব হ্রাস পায়, আয়তন হ্রাস পায়, ঘনত্ব ও আয়তন উভয় হ্রাস পায়। এটা হবে ঘনত্ব হ্রাস পায়, কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জলের ঘনত্ব সর্বাধিক এবং সেখান থেকে 0 ডিগ্রির দিকে কমতে আসলে এখানে দেখো ঘনত্ব কমবে। এরপরে প্রশ্ন, শব্দ হলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ, তির্যক স্থিতিস্থাপক তরঙ্গ নাকি কোনোটিই নয়? তাহলে শব্দ হলো এক প্রকার কি হবে? এখানে দেখো যে 4টে অপশান এখানে দেয়া হয়েছে, তো এখান থেকে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে শব্দ হলো এক প্রকার অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। এরপরে আছে 1 মোল অক্সিজেন গ্যাস, 1 মোল অক্সিজেন গ্যাস বললে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়? 32 গ্রাম অক্সিজেন, অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু, অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু নাকি এসটিপিতে আয়তন 22.4 লিটার। তো এখান থেকে বলেছে কোনটা সঠিক নয়, এটা হবে অপশান বি অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু, এটা সঠিক নয়। এরপরে প্রশ্ন আছে কি, সাবান ও ডিটারজেন্ট হলো একটি ইমালশন কারক, সল এরোসল নাকি সলিড ফোম? তো এখানে তোমাদের হবে এটা ইমালশন কারক। এরপরে প্রশ্ন আছে, অ্যাসিড ও ক্ষার উভয়েরই সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপাদনে সক্ষম এমন একটি ধাতু, সেটা কি হবে? এখানে তোমাদের 4টে দেখো অপশান আছে, CuHg, Zn নাকি Fe। তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ Zn। এরপরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, পদার্থ কোনটি আলমিক অক্সাইড? পদার্থ কোনটি আলমিক অক্সাইড? সেটা হবে CO2, অপশান বি। এরপরের প্রশ্ন কি বলা হয়েছে, জল ও চিনির মিশ্রণকে পৃথক করা যায় পাতন পদ্ধতিতে, আংশিক পাতন পদ্ধতিতে, বিওজি ফানেলের সাহায্যে নাকি ঊর্ধ্বপাতন পদ্ধতিতে? সঠিক উত্তর পাতন পদ্ধতিতে। এরপরের প্রশ্ন আছে কি দেখো, জলে শৈবালের অতি বৃদ্ধির জন্য দায়ী ক্লোরাইড, ফসফেট, আর্সেনিক নাকি ফ্লোরাইড? তো এটা হবে ফসফেট, অপশান বি। তাহলে এখানে যে 13টা এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল সেই 13টা এমসিকিউ টাইপ প্রশ্ন আমাদের এখানে হয়ে গেল। এরপরে দেখো যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে গ্রুপ বি, সেই গ্রুপ বিতে বলা হয়েছে 23টা প্রশ্ন, 1 নম্বর করে টোটাল 23 নম্বর দেওয়া আছে। বৃহৎ দাগের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কোনটি স্থির রাশি? অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কোনটি বস্তুর স্থির রাশি? সেটা হলো বস্তুর ত্বরণ। বস্তুর ত্বরণ হলো স্থির রাশি অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে। পরের প্রশ্ন, 1 ঘনমিটার আয়তনের জল কত লিটার আয়তনের জলকে প্রকাশ করে? এটা হবে 1000 লিটার আয়তনের জলকে প্রকাশ করে। এরপরে অথবা ছিল, পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক? পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক? সেটা হবে কি
এর মধ্যে মৌলিক হলো বিকৃতি, বিকৃতি হলো মৌলিক। এরপরে কার্যের মাত্রিয় সংকেত m টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার y এবং t টু দি পাওয়ার z হলে x, y, z এর মান নির্ণয় করো। তো দেখো এটার যে কার্যের মাত্রিয় সংকেত হয় কি m l টু দি পাওয়ার অর্থাৎ l স্কোয়ার t টু দি পাওয়ার -2, এটা হয় এর সংকেত। তাহলে সেখান থেকে আমরা কি পাবো, x এর মান কত পাবো, আমরা m পাবো। x এর মান কত পাবো, m এর পাওয়ার 1, অর্থাৎ আমরা x এর মান কত পাবো 1, এবং y এর মান কত পাবো, l টু দি পাওয়ার y আছে অর্থাৎ 2 পাবো, এবং z এর মান কত হবে -2 পাবো। তাহলে এটা হবে উত্তর। এরপরে প্রশ্ন, একটি বস্তুর ওপর তার ওজন দ্বারা প্রতিমিত বল প্রযুক্ত হলে তার ত্বরণ কত হবে। এখানে কি বলা হচ্ছে, একটি বস্তুর ওপর তার ওজন দ্বারা প্রতিমিত বল প্রযুক্ত হলে তার ত্বরণ কত হবে। g অর্থাৎ মাধ্যাকর্ষণ বলের সমান, অর্থাৎ মাধ্যাকর্ষণ বলের সমান। এরপরে প্রশ্ন, নিউটনের গতিসূত্রগুলির মধ্যে কোনটি জার্ডের সূত্র নামে পরিচিত। প্রথম গতিসূত্রটি জার্ডের সূত্র নামে পরিচিত। তারপরে সত্য বা মিথ্যা লেখো। ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুতে কাজ করে, ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুতে কাজ করে, এটা হবে মিথ্যা, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া আলাদা আলাদা বস্তুতে কাজ করে। কার্যের ব্যবহারিক একক কি, জুল। কার্যের ব্যবহারিক একক হলো জুল। 7 দাগের প্রশ্ন, 7 দাগের প্রশ্ন কি বলা আছে দেখো, m ভরের একটি কণার ভরবেগ p হলে ওর গতিশক্তি কত হবে। m ভরের একটি কণার ভরবেগ p হলে ওর গতিশক্তি কত হবে, তার গতিশক্তি হবে p²/2m। এরপরে প্রশ্ন, শব্দের কম্পাঙ্কের একক কি। শব্দের কম্পাঙ্কের একক হলো হার্জ। এরপরে আছে প্রশ্ন, স্টেথোস্কোপ শব্দের কোন ঘটনার ব্যবহারিক প্রয়োগ। স্টেথোস্কোপ শব্দের কোন ঘটনার ব্যবহারিক প্রয়োগ, সেটা হবে ধ্বনি বর্ধনের, ধ্বনি বর্ধনের প্রয়োগ, অর্থাৎ হালকা সাউন্ডটাকে বাড়িয়ে দেয় স্টেথোস্কোপ। শব্দ নির্বন্ধ কি। শব্দ নির্বন্ধ হলো কোনো শব্দ উৎপাদনের প্রক্রিয়া, কোনো শব্দ উৎপাদনের প্রক্রিয়া, এরপরে আছে শিশিরাঙ্গের সংজ্ঞালেখ লিখবে। এখানে শিশিরাঙ্গ হলো সেই নির্দিষ্ট তাপমাত্রা যেখানে বায়ুতে থাকা জলীয় বাষ্প সম্পৃক্ত হয়ে জলকণা হিসাবে ঘনীভূত হতে শুরু করে, অর্থাৎ এটি হলো বায়ুর তাপমাত্রা যেখানে বায়ুতে থাকা আর্দ্রতা সম্পূর্ণ পরিমাণে জলীয় বাষ্পে পরিণত হয় এবং শিশির বা কুয়াশা তৈরি হয়। অথবা এই প্রশ্ন ছিল, আপেক্ষিক তাপের এসআই একক কি। আপেক্ষিক তাপের এসআই একক কি, এটা হলো আপেক্ষিক তাপের এসআই একক হলো জুল পার কেজি ইন্টু কেলভিন। 11 থেকে প্রশ্ন কি বলা দেখো, সত্য বা মিথ্যা নির্বাচন করো। লীন তাপ বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় আর উষ্ণতার পরিবর্তন ঘটায় না, এটা হলো মিথ্যা। অর্থাৎ লীন তাপ কোনো পদার্থের অবস্থান পরিবর্তনের সময় তাপ শোষণ করে বা তাপ নিঃসৃত করে, অর্থাৎ লীন তাপই বস্তুর অবস্থা পরিবর্তন ঘটায়। এরপরে প্রশ্ন কি বলা আছে, 12C স্কেলে 1U বলতে কি বোঝায়। তো এটা তোমরা এই প্রশ্নের উত্তরটা আমরা এখানে লিখে দিই। 12 দাগের প্রশ্নটা, এটা তোমরা লিখবে কার্বন 12 অর্থাৎ কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশকে 1U বলে। স্যাডউইক আবিষ্কৃত কণা কোনটি। স্যাডউইক আবিষ্কৃত কণা হলো নিউট্রন। তারপরে প্রশ্ন, প্রদত্ত কোন পরমাণু দুটি পরস্পরের আইসোটোপ। পরস্পরের আইসোটোপ কখন হয়, যখন যাদের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা সমান থাকে তখন তাদেরকে আমরা আইসোটোপ বলি। তো এখানে আমাদের যে দুটো সমান হয়ে যাবে আইসোটোপ, সে দুটো হলো, এখানে দেখো এখানেও এ এর পারমাণবিক সংখ্যা 12, সি এর পারমাণবিক সংখ্যা 12, তাহলে আমরা এখানে
বলতে পারি, কিন্তু পারমাণবিক সংখ্যা সমান এবং তাদের কী হয় নিউট্রন সংখ্যা ভিন্ন। তাহলে পারমাণবিক সংখ্যা সমান, তাহলে আমরা এখানে পরস্পরের আইসোটোপ হলো এ এবং সি। তাহলে এই প্রশ্নটা হয়ে গেল। এরপরে প্রশ্ন ছিল কি 1 মোল ইলেকট্রন সমান কত সংখ্যক ইলেকট্রন। 1 মোল ইলেকট্রন সমান সমান কত সংখ্যক ইলেকট্রন, সেটা হবে 6.022 × 10⁻23 সংখ্যক ইলেকট্রন হলো। শূন্যস্থান পূরণ করো। 2 মোল অ্যামোনিয়া অণুর ভর কত। 2 মোল অ্যামোনিয়া অণুর ভর কত। অ্যামোনিয়ার ভর কত, অ্যামোনিয়ার ভর কত, NH3। তো এন এর কত 14, একটাই এন আছে ইন্টু 1 প্লাস হাইড্রোজেনের কত 1 ইন্টু 3টে আছে তো 3, তাহলে 14 যোগ 3 সমান সমান 17 গ্রাম পার মোল। এটা হলো কি অ্যামোনিয়ার মোলার ভর। তাহলে এটা 1 গ্রাম অ্যামোনিয়ার মোলার ভর হচ্ছে এত। তাহলে 2 গ্রামের জন্য কত, 17কে 2 দিয়ে আমাদের গুণ করতে হবে, অর্থাৎ 34 গ্রাম। এরপরে কোনো সম্পৃক্ত দ্রবণে উষ্ণতা বৃদ্ধি করলে এটি কোন দ্রবণে পরিণত হয়, এটি কোন দ্রবণে পরিণত হবে, এটি অতি সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। অতি সম্পৃক্ত, এটি অতি সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে যায়, এমন একটি পদার্থের উদাহরণ দাও। উষ্ণতা বাড়লে কি হয়, উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে যায় এমন একটি পদার্থের উদাহরণ দাও। যেমন যে কোনো গ্যাসীয় পদার্থ তাদের উষ্ণতা বাড়লে তাদের দ্রাব্যতা কমে যায়। এরপরে প্রশ্ন, একটি উদ্বায়ী অজলীয় দ্রাবকের নাম লেখো। একটি উদ্বায়ী অজলীয় দ্রাবকের নাম লেখো। সেটা হলো ইথানল বা অ্যাসিটোন বা মিথানল, ইথানল, অ্যাসিটোন ইত্যাদি। বিশুদ্ধ জলে অ্যাসিড যোগ করলে তার পিএইচ এর মানের কী পরিবর্তন হবে, পিএইচ এর মান কমে যাবে। পিএইচ এর মান কমে যায়, অর্থাৎ অ্যাসিড পিএইচ এর মান বাড়া মানে সেখানে অ্যাসিড বেড়ে যাওয়া, অর্থাৎ সেই দ্রবণের আম্লীয়তা বেড়ে যাওয়া, পিএইচ এর মান বেড়ে যাওয়া, অর্থাৎ ক্ষারকীয়তা বেড়ে যাওয়া। সত্য বা মিথ্যা লেখো। ZnO একটি উভধর্মী অক্সাইড, এটা একদম সত্য। তারপরে প্রশ্ন কি আছে, শূন্যস্থান পূরণ করো। মিল্ক অফ ম্যাগনেসিয়ার প্রধান উপাদান হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর সংকেত কি, সংকেত হচ্ছে MgOH2। এরপরে ছিল প্রশ্ন, পেট্রোল ও জলের মিশ্রণকে কোন প্রক্রিয়ায় পৃথক করা যায়। পেট্রোল ও জলের মিশ্রণকে কোন প্রক্রিয়ায় পৃথক করা যায়, এটা হবে সেপারেটিং ফানেলের সাহায্যে। সেপারেটিং ফানেলের সাহায্যে। দুটি ভিন্ন স্ফুটনাঙ্কে তরলের মিশ্রণকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হলে কোনটি সর্বপ্রথম গ্রাহক পাত্রে সঞ্চিত হয়। তরলটি সর্বপ্রথম গ্রাহক পাত্রে সঞ্চিত হবে। কোনটি, তরলটি সর্বপ্রথম গ্রাহক পাত্রে সঞ্চিত হবে, কারণ আংশিক পতনে কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরলটি আগে বাষ্পীভূত হয় এবং সংগ্রাহকে জমা হয়। অর্থাৎ এখানে কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরলটি। তো এখানে আমি আরেকবার লিখে দিই, কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরলটি, কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরলটি সর্বপ্রথম গ্রাহক পাত্রে সঞ্চিত হয়। পরের প্রশ্ন, বিওডি এর পুরো কথাটি লেখো। বিওডি এর পুরো কথাটি হলো কি, বিওডি এর ফুল ফর্ম কি হবে,
বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের পরে প্রথমে জলের দুটি নমুনায় একটি Mg এর বাইকার্বনেট লবণ, অন্যটিতে Ca এর সালফেট লবণ দ্রবীভূত আছে, কোন ক্ষেত্রে ক্ষারতা বেশি হবে? তো ক্ষারতা বেশি হবে যেখানে Ca এর সালফেট লবণ আছে, সেখানে তার ক্ষারকীয়তা বেশি হবে। যেখানে Ca এর সালফেট লবণ দ্রবীভূত আছে তার ক্ষারতা বেশি হবে। জলের কোন দূষণের জন্য নক নি সিনড্রোম রোগ দেখা যায়? সেটা হলো জলের আর্সেনিক দূষণের ফলে। তাহলে এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এর পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। পরে দেখো গ্রুপ সি এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে 3 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 15টা প্রশ্ন, 2 নম্বর টোটাল 30 নম্বর দেওয়া আছে। প্রথম আর্কিমিডিসের নীতি, সেটা দেখো এখানে লেখা আছে, তোমরা এখানে পড়ে নিও। পরের প্রশ্ন হলো একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে কত বল প্রয়োজন হবে? তো সেটা দেখো এখানে অঙ্কটা করে দেওয়া আছে, তোমরা এখান থেকে অঙ্কটা দেখে নিও। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, পরের প্রশ্নতে কী বলা হয়েছে, বার্নৌলি উপপাদ্যটির গাণিতিক রূপ লেখো। দেখো বার্নৌলি উপপাদ্য P + ½ PV² + PGH = স্থির, যেখানে দেখো P হচ্ছে তরলের চাপ, তাহলে স্মল p হচ্ছে তরলের ঘনত্ব, B তরলের বেগ, G মহাকর্ষ ত্বরণ বা তারপর ধরো H এর উচ্চতা। তো এটা হচ্ছে বার্নৌলি উপপাদ্যের গাণিতিক রূপ। পরের প্রশ্ন কী আছে, মৌলিক একক ও লব্ধ একক কাকে বলে? মৌলিক একক কাকে বলে? যেসব একককে অন্য কোনো এককে সম্বন্ধে প্রকাশ করা যায় না তাদের মৌলিক একক বলে, যেমন দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম ইত্যাদি। লব্ধ একক কাকে বলে? যেসব একককে এক বা একাধিক মৌলিক এককের সম্বন্ধে প্রকাশ করা যায় তাদের লব্ধ একক বলে, যেমন বেগের একক মিটার পার সেকেন্ড ইত্যাদি। দেখো 4 দাগের প্রশ্নে কী বলা আছে, 4 কেজি ভর বিশিষ্ট একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 6 গ্রাম ভরের একটি গুলি ছুঁড়লে বন্দুকটির প্রতিক্ষেপ বেগ নির্ণয় করো। দেখো রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুসারে কোনো বদ্ধ তন্ত্রের মোট রৈখিক ভরবেগ সর্বদা ধ্রুবক থাকে। সেখানে প্রদত্ত দেওয়া আছে কি, বন্দুকের ভর M 4 কেজি, গুলির ভর 6 গ্রাম ছিল, সেখান থেকে কেজিতে কনভার্ট করলে 1000 দিয়ে ভাগ করলে 0.006 কেজি, গুলির ওজন 500 মিটার পার সেকেন্ড, এই গুলির বেগ এত মিটার পার সেকেন্ড, 500 মিটার পার সেকেন্ড, এবং বন্দুকের প্রতিক্ষেপ বেগ আমরা ধরে নিয়েছি V। তো আমাদের V এর মান বার করতে হবে। সেখান থেকে সমাধান আমরা করে নেব। যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রথমে এবং শেষে সমান থাকে সেটা আমরা করলে আমাদের দেখো V এর মান বেরিয়ে আসবে। তারপরে যে প্রশ্ন ছিল দেখো এখানে অথবা দিয়ে প্রশ্ন ছিল, কার্যকর বল ও প্রতিমিত বল বলতে কী বোঝায়? কার্যকর বল কোনো বস্তুর উপর ক্রিয়াশীল সকল বলের যোগফলকে কার্যকর বল বলে, এবং প্রতিমিত বল কি, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ার একটি সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে, এই সমান বিপরীত বলকে প্রতিমিত বল বলে। তো উদাহরণ তোমরা দিতে পারো। পরে প্রশ্ন, এসআইতে কার্যের অভিকর্ষীয় এককের সংজ্ঞা দাও। এসআইতে কার্যের মৌলিক একক হলো জুল। তো সেখানে কার্যের যে কী বলেছে, এসআইতে কার্যের অভিকর্ষীয় এককের সংজ্ঞা অর্থাৎ জুলের সংজ্ঞা, এখানে কার্যের নয়, এখানে জুলের সংজ্ঞা হবে। জুলের সংজ্ঞা লিখবে, কোনো বল একটি বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে নিজের দিকে একক দূরত্ব সরালে বল কর্তৃককৃত কাজকে 1 জুল বলে। পরের প্রশ্ন, একটি 100 ওয়াট এর বাল্ব 5 মিনিট জ্বললে কত জুল শক্তি ব্যয়িত হবে? দেখো শক্তি সমান ক্ষমতা ইন্টু সময়, তাহলে ক্ষমতা কত, 100 ওয়াট, 100 ওয়াটকে আমরা 100 জুল পার সেকেন্ড লিখতে পারি, এবং সময়কে 5 মিনিট, সেটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব, 60 দিয়ে গুণ করলে 300 সেকেন্ড হবে। অর্থাৎ শক্তি কী হবে, ক্ষমতা ইন্টু সময়। ক্ষমতা 100 জুল পার সেকেন্ড এবং সময় কত 300, এটাকে গুণ করলে 3000 জুল। আমাদের শক্তি কত হবে, অর্থাৎ এই যে 30,000 শতক হাজার 30,000 জুল শক্তি ব্যয়িত হবে। অর্থাৎ কত জুল ব্যয়িত হবে শক্তি, 30,000 জুল। পরের ছিল প্রশ্ন, একটি সুরশলাকার কম্পাঙ্ক 256 হার্টজ এবং উৎপন্ন তরঙ্গ দৈর্ঘ্য ও 1.3 মিটার উৎপন্ন উৎপন্ন শব্দের বেগ কত? শব্দের বেগ কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক কত এত বলা আছে, তরঙ্গ দৈর্ঘ্য এত আছে, শব্দের বেগ কী হয়, কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য গুণ করলে আমাদের উত্তর হবে এত। পরে প্রশ্ন ছিল, শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য আমরা বিভিন্ন বাদ্যযন্ত্রে উৎপন্ন শব্দকে পৃথকভাবে চিহ্নিত করতে পারি? শব্দের স্বরলিপি বা টোনের জন্য। এবং আল্ট্রাসনিক শব্দের কি ব্যবহারিক প্রয়োগ লেখো। দেখো চিকিৎসা ক্ষেত্রে আল্ট্রাসনিক শব্দ ব্যবহার করা, সেখানে আল্ট্রাসনিক শব্দ ব্যবহার করে শরীরের অনেক অঙ্গের, মানবিক শরীরের অনেক অঙ্গের যে ছবি করা হয়। এরপরের প্রশ্ন ছিল,
শিশিরাঙ্ক কাকে বলে লিখবে। এবং বদ্ধ ঘরে জল ছেটানো হলে শিশিরাঙ্কের মান কি কোনো পরিবর্তন হবে? দেখ, বদ্ধ ঘরে জল ছেটানো হলে শিশিরাঙ্কের মান বৃদ্ধি পাবে, কারণ জল বাষ্পীভূত হয়ে বায়ুতে মিশে যাবে এবং বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। এরপরে প্রশ্ন ছিল 235x92, এর মানে একটা ভর সংখ্যা 235 এবং এর পারমাণবিক সংখ্যা 92। এর একটা এরপরে পরমাণু থেকে 2টি প্রোটন ও 2টি নিউট্রন বেরিয়ে গেলে নতুন করে পরমাণুটির সৃষ্টি হবে, তার পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কত হবে? পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা, এবং ভর সংখ্যা মানে কি প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাটা প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা হচ্ছে তার ভর সংখ্যা। যখন একটি পরমাণু থেকে 2টি প্রোটন ও 2টি নিউট্রন বেরিয়ে যায় তখন তার পরমাণু ক্রমাঙ্ক 2 এবং ভর সংখ্যা 4 কমে। এবং তাহলে নতুন পরমাণু ক্রমাঙ্ক কত হবে? 92 থেকে 2 বাদ দিলে 90 এবং ভর সংখ্যা কত হবে? 4 বাদ দিলে 231। পরে অথবা প্রশ্ন ছিল রাদারফোর্ড এর পরমাণু মডেল ত্রুটিগুলি উল্লেখ করো। তো এটা 3টে ত্রুটি লিখে দেবে। পরে প্রশ্ন ছিল অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.22 × 6.02 × 10⁻23। এই মান কি উষ্ণতার উপর নির্ভর করে? এই মান উষ্ণতার উপর নির্ভর করে না, কারণ অ্যাভোগাড্রো সংখ্যা একটি নির্দিষ্ট সংখ্যা যা কোনো পদার্থের 1 মোলের মধ্যে থাকা পরমাণু, অণু বা আয়নের সংখ্যা নির্দেশ করে। এটা উষ্ণতার উপর নির্ভর করে না। পরে প্রশ্ন, পদার্থের দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতা উল্লেখ করা হয় কেন? দ্রাব্যতার সংজ্ঞা তোমরা এখানে লিখতে পারো, না লিখলেও পারো। উষ্ণতায় কি ব্যবহার করা হয় কেন? কারণ দ্রাব্যতা তাপমাত্রার উপর নির্ভর করে। সেখানে উষ্ণতা বাড়লে দ্রাব্যতা বাড়া বা কমা হয়, উষ্ণতা কমলেও দ্রাব্যতার মান পরিবর্তন হয়। সেই কারণে সাধারণত উষ্ণতা বাড়লে কোনো পদার্থের দ্রাব্যতা বাড়ে, তাই দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতা উল্লেখ করা জরুরি। এরপরে প্রশ্ন ছিল নির্দেশক কাকে বলে? প্রসঙ্গ ক্রিয়ায় একটি ভূমিকা লেখো। নির্দেশক হচ্ছে কি এমন কিছু রং পরিবর্তনকারী পদার্থ যা কোনো রাসায়নিক বিক্রিয়ার অবস্থান বুঝতে সাহায্য করে। এটা অবস্থান লিখবে, অবস্থান। সেটা অ্যাসিড না ক্ষার আমরা বুঝতে পারি নির্দেশকের সাহায্যে। প্রশমন ক্রিয়ার ভূমিকা তোমরা এটা লিখবে। এরপরে প্রশ্ন, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 12 গ্রাম পটাশিয়াম নাইট্রেট 20 গ্রাম জলে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। ওই উষ্ণতায় KNO3 এর দ্রাব্যতা কত? 20 গ্রাম জলে 12 গ্রাম KNO3 দ্রবীভূত হচ্ছে, তাহলে 100 গ্রাম জলে কতটা হবে? আমরা সিম্পলভাবে ঐকিক নিয়ম করব। 20 গ্রাম জলে যদি 12 গ্রাম KNO3 দ্রবীভূত হতে পারে, তাহলে 100 গ্রামে কত হবে? তাহলে 100 গ্রামে কত হবে? 100 এখানে বাই 20, অর্থাৎ এটা কাটলে 5 2 10 5 12 60 আমাদের উত্তর হবে। তো সেটাই করা হয়েছে, এখানে ঐকিক নিয়ম করা হয়, 60 গ্রাম KNO3 উৎপন্ন হবে। এরপরে প্রশ্ন ছিল কি দাঁতের ক্ষয়ের ওপর pH এর প্রভাব আলোচনা করো। দাঁতের এনামেল একটি কঠিন পদার্থ যা ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি। মুখে ব্যাকটেরিয়া খাদ্য থেকে অ্যাসিড উৎপন্ন করে। এই অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করে, অর্থাৎ pH কমলে দাঁতের ক্ষয়ের সম্ভাবনা বাড়ে। মিশ্র পদার্থের উপাদানগুলির পৃথকীকরণের 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। শুধু পদার্থ পাওয়া এবং পদার্থের গুণাগুণ নির্ণয়। পরে প্রশ্ন, জলে কি জাতীয় যৌগ দ্রবীভূত থাকলে আর্সেনিক দূষণ সৃষ্টি হয়? হু নির্দেশিত আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? লিখবে আর্সেনিক যৌগ কাকে বলে, জলে আর্সেনিক যৌগ দূষণ কীভাবে ঘটায় দেখো। জলে কি জাতীয় যৌগ দ্রবীভূত থাকলে আর্সেনিক দূষণ সৃষ্টি হয়? জলে আর্সেনিক যৌগ দ্রবীভূত থাকলে আর্সেনিক দূষণ সৃষ্টি হয়, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অনুযায়ী এটা হবে জলে আর্সেনিকের নিরাপদ সীমা হলো 10 মাইক্রোগ্রাম প্রতি লিটার। ইউট্রোফিকেশন বলতে কী বোঝো? ইউট্রোফিকেশন সংজ্ঞা লিখবে, জলাশয়ে পুষ্টি উৎপাদনের পরিমাণ অতিরিক্ত বৃদ্ধি পেলে তাকে ইউট্রোফিকেশন বলে। এই অতিরিক্ত পুষ্টি উপাদান সাধারণত নাইট্রোজেন ও ফসফরাস। এই পুষ্টি উপাদানের উপস্থিতিতে জলের শৈবালের অতিরিক্ত বৃদ্ধি হয়। শৈবাল মরে গেলে জলে অক্সিজেনের ঘাটতি সৃষ্টি হয় এবং জলজ প্রাণী মারা যায়। এটা ইউট্রোফিকেশন বলে। তো দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের যে 5 নম্বর স্কুলে ভৌতবিজ্ঞানের ক্লাস 9-এর 3rd সামেটিভের জন্য সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম, গ্রুপ A, B এবং C। তো তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই একটা লাইক করবে, মেসেজ করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।